এটা হচ্ছে আমরা লিওনার্দো দা ভিঞ্চি লাইট, ফেসবুক লাইট আছে না, মেসেঞ্জার লাইট আছে না, আমি হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি লাইট। স্ক্রিনশট নাও, আজকে সবাই পোস্ট দিবা। অনেক কষ্ট দুঃখের পর আমরা আমাদের প্রত্যাশিত সেই চিত্র আঁকতে পারলাম। নদ নদী খুবই ইম্পর্টেন্ট পড়া, তো এটার জন্য আমরা হচ্ছে এই পাঠটা সব মুছে ফেলবো, জিকে মেগা ক্লাস এই কথাটা সব মুছে ফেলবো, ঠিক আছে? আমরা সর্বোচ্চ বোর্ডের ব্যবহার করতে হবে এখানে। তোমরা একটা বড় পৃষ্ঠা নাও, আবারও চেষ্টা করো চিত্র আঁকার, মানে চিত্রটা আঁকার। আল্লাহ বিসমিল্লাহ, শুরু করি। মোটামুটি একটা এরকম করে নাও, দেখো আমার মতো আঁকার চেষ্টা করো, তাহলে পারবা। এরকম একটা বাঁকা টাকা করো, এরকম বাঁকা সাইজের কিছু একটা করো, এরকম করো, দেখো এরকম একটা আকৃতি আগে নিজে বানায় নাও, ঠিক আছে? এরকম একটা আকৃতি বানাই দাও মনে মনে। বানানোর পর তুমি এখানে আমার সাথে ট্রাই করো, মোটামুটি একটা হইলেই হইলো, মানে একবারে যাতে বিশ্রী না হয়ে যায়, মোটামুটি বাংলাদেশের মানুষ একটু বোঝা গেলেই হইলো, ঠিক আছে? আচ্ছা, তো তোমার আমার সাথে চেষ্টা করো এরকম ভাবে, এখানে একটু ঢেউ 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 দিয়ে আসিরা, এখানে এসে একটু এরকম করো, এখানে ঢেউ দেওয়ার পর এরকম করো। নিজের তো মানে এটা খুব কঠিন লাগে আমার কাছে আঁকা। হুম, হয়েছে নি কিছুটা? এই যে চেষ্টা করো আমার সাথে, ঠিক আছে? আমার সাথে চেষ্টা করো, মোটামুটি একটা হইলেই হইলো কাছাকাছি গিয়া। এখান থেকে উঠতে থাকবা উঠতে থাকবা উঠতে থাকবা উঠতে থাকবা, পরে একটু ঢেউ দিবা ভিতরের দিকে। এটা আঁকাটা হইলে আমাদের দ্রুত আঁকাইতে পারবো আমরা। তোমরা চেষ্টা করো আমার সাথে সাথে, মোটামুটি কাছাকাছি গেছে কিছুটা, মোটামুটি কাছাকাছি গেছে কিছুটা, ঠিক আছে? ঠিক আছে, একটা কাছাকাছি গেলে হইলো, এত প্যারা নেওয়ার কিছু নেই। আমরা শুরু করবো হচ্ছে এখান থেকে কথাবার্তা। ভাইয়া এখানে একটা অঞ্চল আছে, দেখা যায় কিনা এই পাটটা দেখি তো, আশা করি দেখা যায়, আশা করি দেখা যায়। আচ্ছা, তো এই অঞ্চলটার নাম হলো হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ, ঠিক আছে? তোমরা ইয়ার সময় পড়ছিলা, কি বলে এটাকে, সমাজ বইয়ে পড়ছিলা, হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ, ঠিক আছে? এই অঞ্চলটার নাম হলো হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ। আমি নীল এই কথাগুলো নীল কালি দিয়ে লিখবো, হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ, এই হলো একটা অঞ্চল, ঠিক আছে? এই অঞ্চল থেকে একটা নদী উৎপত্তি হয়, এটা কিন্তু ভারত, বাংলাদেশের বাইরে, মানে কিন্তু এই পাটটা কিন্তু ভারত, ঠিক আছে? এখান থেকে আইসা একটা নদী উৎপন্ন হয়। তো মূলত একটা নদীর নাম হলো পদ্মা, গঙ্গা থেকে পদ্মা হয় আর কি মূলত, হ্যাঁ? তো গাঙ্গোত্রী হিমবাহ থেকে আসে থেকে তার নাম গঙ্গা হয়। তো এটা নিয়ে আমাদের কোনো প্যারা নেওয়ার কিছু নাই। তো এই জায়গার মধ্যে একটা অঞ্চল আছে, অঞ্চলটার বলে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। তো এই নদীটা হচ্ছে এখান থেকে আসে, আইসা গঙ্গা রূপে আসে, এখান থেকে গঙ্গা রূপে আইসা এদিকে ঢুকে, ঠিক আছে? এর নাম কি? নাম হইছে গঙ্গা। এই অঞ্চলটার নাম কি? অঞ্চলটার নাম হলো চাঁপাইনবাবগঞ্জ। দেখো, বাংলাদেশের পশ্চিম দিকে চাঁপাইনবাবগঞ্জ। তো চাঁপাইনবাবগঞ্জের
এই অঞ্চলটা দিয়ে কি প্রবেশ করে, এখান থেকে উৎপন্ন হয়ে আইসা, ঠিক আছে, এখান থেকে উৎপন্ন হয়ে আইসা এদিক দিয়ে প্রবেশ করে, বুঝছো, প্রবেশ করলো। তো প্রবেশ করার পর এটার নামটা হয়ে যায় পদ্মা, নাম হয়ে যায় কি পদ্মা। তো এটার নাম হয়ে যায় কি পদ্মা। মনে রাখবা কি যে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হইয়া গঙ্গা নদীটা চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ঢুকছে, ঢুকে কি নাম হয়ে গেছে পদ্মা, বুঝছো, বাংলাদেশে ঢোকার পর নাম হয়ে গেছে কি পদ্মা। তাহলে আমরা একটা নদীর উৎপত্তি পাইলাম, একটা পাইলাম, এখান থেকে আইসা এখানে শেষ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আসছে হচ্ছে সিকিমের পার্বত্য পাহাড়ি অঞ্চল, ঠিক আছে, ওইদিকে একটা অঞ্চল আছে, এটা বলে কি সিকিমের পার্বত্য পাহাড়ি অঞ্চল, ঠিক আছে। আচ্ছা, তো আগে আমি এইখানে নদীটা লিখে ফেলি। দেখো এখানে একটা নদী আসে, নাম হলো ব্রহ্মপুত্র নদী। নাম কি ব্রহ্মপুত্র নদ, আসলে নদী না নদ, ব্রহ্মপুত্র নদ, ঠিক আছে। তো এই অঞ্চল দিয়ে ঢুকে ব্রহ্মপুত্র নদ, এটার নাম হচ্ছে কুড়িগ্রাম। নাম কি কুড়িগ্রাম। তুমি এই চিত্রটা তুমি প্রথম বুঝতে অনেক কঠিন লাগবে, প্রথমবার পড়লে কঠিন লাগবে, বুঝবা না, প্যাচ লাগবে, অনেক কিছুই হবে, ঠিক আছে। কিন্তু এরপরে যখন দুই একবার দেখে ফেলবা তখন ব্যাপারটা সহজ লাগবে। আসলে এখন অনেক লেখা লিখতে হবে, ইচ্ছে করে ছোট করে লিখতেছি। আসলে কি যে করি, মহা বিপদে পড়লাম কারেন্টটা চলে গিয়ে। তাইলে দেখো আমি বলবো পারাপার, এটার নাম কি ব্রহ্মপুত্র নদ কুড়িগ্রাম অঞ্চল দিয়ে প্রবেশ করছে। কোন জায়গা থেকে উৎপত্তির নাম হলো তিব্বতের কৈলাস সিংহের মানস সরোবর। একটু আমি বলতেছি, প্রথমবার বলতে কঠিন লাগবে জিনিসটা, আমি নিজে যখন প্রথমবার শিখছি আমার কাছে কঠিন লাগছে, ঠিক আছে। এই জায়গাটার নাম হলো তিব্বতের কৈলাস সিংহ। তাহলে তিব্বতের কৈলাস সিংহ। তুমি পুরো আগে আস্তে আস্তে মনোযোগ দেখো, দেখবা যে শেষ পর্যন্ত সহজ লাগছে, অনেক কথা তুমি বাই করতে পারবা, ঠিক আছে। তো এখন কঠিন লাগলে কোন কঠিন মানে চিন্তা করার কারণ নাই। তিব্বতের কৈলাস সিংহ, তিব্বতের কোন জায়গায় কৈলাস সিংহ, এটার মানস সরোবর থেকে, মানস সরোবর থেকে একটা নদী উৎপত্তি হয়েছে, এটার নাম ব্রহ্মপুত্র নদ, যেটা মূলত আগে নাম ছিল লৌহিত্য। নাম ছিল কি লৌহিত্য। ভারতে থাকা অবস্থায় নাম ছিল লৌহিত্য, বাংলাদেশে প্রবেশ করে তার ব্রহ্মপুত্র নদ নাম হয়ে গেছে, বুঝছো। কোন জায়গাতে ঢুকছে, কুড়িগ্রাম দিয়ে ঢুকছে। পরে এগুলো আমরা আরো ক্লিয়ার করবো, আগে তুমি চিত্র দিয়ে ব্যাপারটা পুরো বোঝার চেষ্টা করো, পরে আমরা এমসিকিউ ভিত্তিক কথাবার্তা বলবো, কেমনে আসবো না আসবো পুরো ব্যাপারটা, ঠিক আছে। আশা করি বুঝতেছো। শাওন ভাইরে আমি নক করতেছি, শাওন ভাই ধরতেছে না, বুঝছো, জরুরি একটা দরকারে শাওন ভাই আমি কল দিই, একটা মিনিট, তোমরা লিখতে থাকো আস্তে আস্তে। তিব্বতের কৈলাস সিংহের মানস সরোবর থেকে লোহিত্য নামে পরবর্তীতে ব্রহ্মপুত্র নদে হইয়া কুড়িগ্রামে প্রবেশ করছে, বাংলাদেশের কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করছে। তাহলে এই হলো একটা পাইলাম, ঠিক আছে। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। ওই যে ভাই অফলাইনের কোশ্চেন 4টা বাজে পরীক্ষা, তো এটা তো টাইপ করতে হবে ভাই, আমার অনেকবার ফোন দিচ্ছে। হ্যাঁ ক্লাসে ভাই, ক্লাসে আমি এখন কারেন্ট চলে গেছে আর কি, এখন লাইট দিয়ে ক্লাস নিতেছি। আচ্ছা, খুব বিরক্তিকর একটা অবস্থা। লৌহিত্য হচ্ছে ব্রহ্মপুত্রের আগের নাম। ব্রহ্মপুত্রের ভারতে থাকা আগের নাম হলো লৌহিত্য, পরে লৌহিত্য নামটা পরবর্তীতে ব্রহ্মপুত্র নদ হিসেবে বাংলাদেশে প্রবেশ করছে, বুঝছো। আচ্ছা, তা আরেকটা আছে নাম হলো তিস্তা নদী। এটা উৎপত্তি হয়েছে সিকিম থেকে। নাম কি সিকিমের একটা পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চল লিখতে পারো। এখান থেকে উৎপত্তি হয়ে একটা নদী আইছে, হ্যাঁ, এর নাম হলো তিস্তা নদী। এটা বাংলাদেশের এদিক দিয়ে প্রবেশ করছে, তাহলে এর নাম কি তিস্তা নদী। এর নাম কি তিস্তা নদী। তাহলে এই কোন জায়গা দিয়ে প্রবেশ করছে, বাংলাদেশের কোন জায়গা দিয়ে প্রবেশ করছে, জায়গাটার নাম হইলো নীলফামারী। তাহলে দেখো এর জায়গাটার নাম কি নীলফামারী। তাহলে খেয়াল করো কি বললাম। তো নদীর নাম কি, নদীর নাম তিস্তা নদী, নদীর নাম কি তিস্তা নদী। তাহলে সিকিম থেকে, ঠিক আছে, সিকিম থেকে একটা নদী আসছে, নাম হলো তিস্তা নদী।
বাংলাদেশের কোন জায়গাতে প্রবেশ করছে? বাংলাদেশের কোন জায়গাতে প্রবেশ করছে? এই যে নীলফামারী, এই অঞ্চলের নাম হলো নীলফামারী। নীলফামারী দিয়ে প্রবেশ করছে, ঠিক আছে? তুমি দেখতে থাকো, শুধু তুমি দেখতে থাকো, শুনতে থাকো এবং লিখতে থাকো, ঠিক আছে? পরে আমি আরো বোঝাবো জিনিসগুলা, আরো অনেক জিনিস ক্লিয়ার করবো। তুমি জাস্ট দেখতে থাকো। এখন তুমি মনে হতে পারবে কি বলাইতেছে বুঝতেছি না, কি বলতেছে ভালো করে ক্লিয়ার হইতেছে না। ক্লিয়ার হবে আস্তে আস্তে, ঠিক আছে? তুমি দেখতে থাকো, শুধুমাত্র বসা রাখো, ঠিক আছে? একটু কঠিন লাগবে প্রথম দিকে। আচ্ছা, তাহলে দেখো, তিব্বতের মানুষ সরোবর থেকে এটা আসলো, সিকিম থেকে এটা আসলো, হিমালয়ের গাঙ্গোত্র হিমবাহ থেকে এটা আসলো, ঠিক আছে? এভাবে বিভিন্ন জায়গাতে উৎপত্তি হচ্ছে, নদীগুলোর উৎপত্তি হচ্ছে, উৎপত্তি হইয়া বাংলাদেশে প্রবেশ করতেছে, ঠিক আছে? আরো আছে, আমরা মেইন গুলার নাম লিখলাম আর কি, আরো আছে। তাহলে আমরা গঙ্গা যেটা, সেটা পদ্মা হয়ে গেছে বাংলাদেশে প্রবেশ করে, ঠিক আছে? এটা আমরা লিখলাম। তারপর হচ্ছে তোমার তিস্তার কথা লিখলাম, ব্রহ্মপুত্র নদীর কথা লিখলাম, ঠিক আছে? এর দিক থেকে দুটো নদী আছে। আমরা জানি বাংলাদেশের এই পাটটা হলো মোটামুটি সিলেট, সবাই জানি, মোটামুটি অনেকেই জানি, সবাই জানি, ঠিক আছে না? এই পাটটা মোটামুটি সিলেট, এই পাটটা মোটামুটি সিলেট। তো এখানে দুটা নদী প্রবেশ করে, ঠিক আছে? তো এটা কোথেকে আসে? লুসাই পাহাড় থেকে আসে, মনে রাখবা। কোথেকে আসে? লুসাই পাহাড় থেকে আসে। জায়গার নাম হলো লুসাই পাহাড়, লুসাই পাহাড়। তো লুসাই পাহাড় লিখলাম এখানে। তো এখানে দুটা নদী আসে লুসাই পাহাড় থেকে। এখান থেকে একটা নদী উৎপত্তি হয়, আর একটা নদী মনে করে এখান থেকে উৎপত্তি হয়, ঠিক আছে? উৎপত্তি হইয়া এদিকে আসতে থাকে। তো একটা নদীর নাম হলো সুরমা, একটা হলো কুশিয়ারা। এটা হলো সুরমা নদী, একটা হলো কুশিয়ারা নদী, ঠিক আছে? কুশিয়ারা নদী, সুরমা নদী, কুশিয়ারা নদী। এরা আইসা বাংলাদেশে প্রবেশ করা শুরু করে, ঠিক আছে? মানে সিলেটের এই অঞ্চলটাতে প্রবেশ করা শুরু করে। তাহলে বাংলাদেশের যে এই অঞ্চলটার নাম কি? এটার নাম হলো সিলেট। তাহলে এদিক দিয়ে আইসা প্রবেশ করা শুরু করে, তাহলে এই অঞ্চলের নাম হলো সিলেট, ঠিক আছে? সিলেট দিয়ে আইসা এই যে আমাদের যে দুটো নদী আছে না, দুটো নদী একসাথে হওয়া শুরু করে, একসাথে আসে আর কি। হ্যাঁ, এখানে আইসা প্রবেশ করে, এই যে এখানে আইসা প্রবেশ করে, বুঝছো? আচ্ছা, তাহলে এটা বুঝলাম। তাহলে দেখো, কই থেকে কে আসতেছে, কোন দিক দিয়ে প্রবেশ করতেছে, কই থেকে কে কোন দিকে প্রবেশ করতেছে, কোত্থেকে কে কোন দিকে প্রবেশ করতেছে। হ্যাঁ, বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করতেছে? সিলেট দিয়ে প্রবেশ করতেছে, ঠিক আছে? এরপরে তুমি বলবা, যে এদিকে একটা নদী প্রবেশ করে, আমাদের কুমিল্লা আছে না, কুমিল্লা কিন্তু এদিকে, আমাদের এদিকে অঞ্চলের নাম কি? কুমিল্লা, ঠিক আছে? এই অঞ্চলের নাম কি? মোটামুটি এদিকে হচ্ছে কুমিল্লা। তো এদিকে হচ্ছে কুমিল্লা, আমরা জানি অনেকেই, কুমিল্লা। তো একটা নদীর নাম হলো গোমতী নদী, নদীর নাম হলো গোমতী নদী। গোমতী নদীটা এদিক দিয়ে এসে এদিকে প্রবেশ করে, বুঝছো? এদিকে প্রবেশ করে। তো এটার উৎপত্তি হয় কোথায় জানো? উৎপত্তি হচ্ছে ত্রিপুরার পাহাড়ের ডুমুর অঞ্চলে, ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চলে, ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল। আমি জানি অনেকের কাছে কঠিন লাগতেছে, ঠিক আছে? খুব স্বাভাবিক, তোমরা কারণ এইভাবে আগে পড়ো নাই, প্লাস এই জিনিসগুলো একটু কঠিন জিকের জন্য তো এগুলো কেউ পড়ে না, জীবনও পড়ে না, ঠিক আছে না? একাডেমিতে তো বলেও পড়ো নাই, এই জন্য কঠিন লাগতেছে। তাহলে একটা নদীর নাম হলো গোমতী। গোমতী নদীটা কই আসলো, কই আসলো? এই যে ত্রিপুরার পাহাড়ের ডুমুর অঞ্চল থেকে কুমিল্লা দিয়ে প্রবেশ করছে কে? গোমতী নদী, বুঝছো? গোমতী নদী প্রবেশ করছে। এছাড়াও আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা নদী আছে, বিবারিয়ার, যেটা হচ্ছে তিতাস নদী। এরা বিবারিয়া কিন্তু এদিক দিয়ে প্রবেশ করছে, ঠিক আছে? আমরা মেন নদীগুলোর নাম লিখতেছি। তাহলে কোথা থেকে কে কোন দিক দিয়ে, এই জিনিসটা আমাদের পড়তে হয়। কোথা থেকে কে কোন দিক দিকে, আমরা আগে কোত্থেকে আসতেছে, কে আসতেছে, কোন দিক দিয়ে প্রবেশ করতেছে, এটা ক্লিয়ার করতেছি। এরপরে আমরা পড়বো কি জানো? এরপরে নদীগুলো একটার সাথে একটা মিলে যাবে। মিলে গেলে তখন তার নাম হয় কি এবং কোথায় মিলে, কে কে মিলে যায়, এই পুরো ব্যাপারটা আমাদের পড়তে হবে পরবর্তীতে, বুঝছো? আমাদের পরে এই ব্যাপারটা পড়তে হবে। হ্যাঁ, কুমিল্লার দুঃখ বলে অনেক কথাই বলে। আচ্ছা, আমি আরো ক্লিয়ার করতেছি আস্তে আস্তে। তাহলে দেখো, তাহলে এটা করলাম। তারপরে আমাদের এখানে একটা নদী আসে, এটার নাম হলো কর্ণফুলী নদী। চট্টগ্রামের এদিকে, চট্টগ্রাম না, এদিকে একটা নদী আসে কর্ণফুলী নদী। কর্ণফুলী নদী। তো কর্ণফুলী নদীটা কোন জায়গা পর্যন্ত থাকে? চট্টগ্রাম জুড়ে থাকে, বুঝছো? মোটামুটি চট্টগ্রামের এই রাঙ্গামাটি যে অঞ্চল আছে, এদিকে রাঙ্গামাটি, এই জায়গাটার নাম রাঙ্গামাটি। রাঙ্গামাটি দিয়ে প্রবেশ করে, রাঙ্গামাটি দিয়ে মোটামুটি এই জায়গায় আসে। নাম কি এটার? কর্ণফুলী। কর্ণফুলী নদীটা কই আছে? চট্টগ্রামের যে রাঙ্গামাটি যে জায়গাটা আছে, জায়গার মধ্যে চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি যে জেলাটা আছে, ওইখান দিয়ে প্রবেশ করে, ঠিক আছে? উৎপত্তি হয় কোথায়? উৎপত্তি হয়েছে মিজোরামের লুসাই পাহাড়ের লং লেহ থেকে। নামগুলো একটু কঠিন কোথেকে উৎপন্ন হয়? উৎপন্ন হয় হচ্ছে মিজোরামের লুসাই পাহাড়।
আসলে এই জায়গার মধ্যে কিছু কনফিউশন আছে, অনেকে বলে লুসাই পাহাড়, অনেকে বলে লং লেহ। তো তুমি এমনি মনে রাখো মিজোরামের লং লেহ, এটাই খেয়াল রাখো ভালো করে। মিজোরামের লং লেহ খেয়াল করো, তাহলে আর পেছ লাগবে। লুসাই পাহাড় মূলত এই জায়গার মধ্যে, মিজোরামের লং লেহ। মিজোরামের লং লেহ নামে একটা জায়গা আছে, যে জায়গা থেকে কে উৎপত্তি হয়েছে, কর্ণফুলী উৎপত্তি হয়েছে। ওইটা কোন দিকে প্রবেশ করছে? রাঙামাটি দিয়ে প্রবেশ করছে, ঠিক আছে? রাঙামাটি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। তাহলে আমরা কর্ণফুলী নদীর নাম জানলাম। দেখি আরো কয়েকটা নদী আমরা আবিষ্কার করি। সাঙ্গু নদী এবং হচ্ছে আমাদের সাঙ্গু নদী এবং হচ্ছে আমাদের সাঙ্গু নদী এবং হচ্ছে আমাদের নাফ নদী যেটা। হ্যাঁ, তো আমাদের যে এই অঞ্চলটা আছে, খেয়াল করো, এখানে একটা অঞ্চল আছে, যে অঞ্চলটা আমরা বলি, যে অঞ্চলটা বলি কি আমরা বান্দরবান বলি, ঠিক আছে না? মোটামুটি এই একটা অঞ্চল আছে, অঞ্চলটা বলি কি বান্দরবান। তাহলে খেয়াল করো, এখান থেকে মোটামুটি এই জায়গাটার নাম হলো বান্দরবান। নাম কি? বান্দরবান, ঠিক আছে? তো এই বান্দরবান জেলার মধ্যে একটা নদী প্রবেশ করে, নদীর নাম হলো সাঙ্গু নদী, ঠিক আছে? সাঙ্গু নদী। আচ্ছা, তাহলে এই নদীটার নাম কি? সাঙ্গু নদী, ঠিক আছে? তো আরেকটা নদী আছে, একই জায়গাতে উৎপত্তি হয়। তো এরা কোথেকে উৎপত্তি হয়? এরা উৎপত্তি হয়েছে আরাকান পাহাড় থেকে। কোথেকে উৎপন্ন হয়? আরাকান পাহাড় থেকে। আরাকান পাহাড়, ঠিক আছে? কোথেকে উৎপত্তি হয়? আরাকান পাহাড় থেকে উৎপত্তি হয়। ক্লাসে আসো কয়জন? এত কষ্ট করে কারা কারা ক্লাস করতেছে আমি দেখি। কি সুন্দর লাইটিং লাগাইছিলাম, বুঝছো? কি সুন্দর ক্লাস হওয়ার কথা। 37 জন তাও আছে। লং লেহ, হ্যাঁ লং লেহ, ইয়েস, অনেকেই বুঝতেছো। তো একজন যদি প্রশ্ন করে আরেকজন তোমরা বুঝাই দিও, ঠিক আছে? তাহলে এটা ভালো হয় আর কি। তো আরেকটা নদী আছে, নাম হইলো নাফ নদী, আমাদের কমন একটা চেনা পরিচিত নদী। এটা আমাদের প্রবেশ করে এই জায়গাটা দিয়া। এইখানে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো কক্সবাজার, ঠিক আছে? কক্সবাজার বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত, ঠিক না? কক্সেস পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই কক্সবাজার জেলা দিয়া প্রবেশ করে একটা নদী, এই নদীর নাম হলো নাফ নদী, ঠিক আছে? নদীর নাম হলো নাফ নদী। এটাও কোথেকে উৎপন্ন হয়? আরাকান পাহাড়ের এখান থেকে উৎপন্ন হয়, বুঝছো? আরাকান পাহাড়ের এখান থেকে কি উৎপন্ন হয়? তাহলে দেখো, আমরা বলতে পারি আরাকান পাহাড় থেকে সাঙ্গু নদী উৎপত্তি হইয়া বান্দরবান দিয়ে ঢুকছে, আরাকান পাহাড় থেকে নাফ নদী উৎপন্ন হইয়া কক্সবাজার দিয়ে ঢুকছে, বুঝছো? আমরা জানি এদিকে তো মিয়ানমার আছে, মায়ানমার তো এদিকেই, এখানে রাখাইন রাজ্য আছে, আমরা পড়ছিলাম না? পড়ছিলাম। তাইলে আমরা এতক্ষণে যেটা পড়লাম সেটা হইলো যে কোথা থেকে উৎপত্তি হইয়া কোন নদী কোন দিক দিয়ে প্রবেশ করছে। তাহলে কোথা থেকে কে কোন দিকে, বুঝছো? এবং বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করছে। তাহলে আমরা এই চিত্রটা, এই ব্যাপারটা যদি খেয়াল রাখতে পারি, তাহলে দেখবা যে আমরা এখন কি করতে পারি, আমাদের তিনটা কথা খেয়াল রাখতে পারবো, তিনটা এমসিকিউ ভিত্তিক কথাবার্তা, ঠিক আছে? এত ডিটেলস পড়া লাগে না, বিসিএস এর জন্য প্রিপারেশনের সময় এত ডিটেলস সবাই পড়ে আর কি। তবে এটাও হচ্ছে পারফেক্ট উপায়, নদী পড়ার পারফেক্ট উপায় এটাই, ঠিক আছে? মুখস্থ করে তুমি জীবনে মনে রাখতে পারবা না। নদী পড়ার বেস্ট উপায়, পারফেক্ট উপায় হচ্ছে এটা, বুঝে বুঝে পড়া, ঠিক আছে? বিসিএস প্রিপারেশনের সময় এইভাবে পড়তে হয়। তো কথা হলো যে আমরা কেন এইভাবে পড়তেছি, কারণ এটা পারফেক্ট উপায়। আমাদের যেহেতু পড়তে হবে, তো পড়ার সময় তো পারফেক্ট উপায় খুঁজবো, ঠিক না? এখন সেটা বিসিএস এর জন্য লাগে না কিসের জন্য লাগে, এটা তো টেনশন করে লাভ নাই। কথা হলো আমাদের মেডিকেলের জন্য এটা একটা প্রিপারেশনের অংশ হিসেবে পড়া লাগবে, ঠিক আছে? এজন্য পড়তেছি আমরা, যাতে আমরা সহজে বুঝে আনসার করতে পারি। আমি আবারও বলতেছি, অনেকবার বলছি কথাটা, যে তোমার কাছে ব্যাপারগুলো একটু কঠিন কঠিন লাগতে পারে, বা কি বললেন এগুলা, কইতে কে আয় কি, ঠিক আছে? কেমন 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 যেন লাগতেছে। আসলে স্বাভাবিক, প্রথমবার পড়লে এমন লাগবে। এমনকি তুমি প্রথমবার জীবনও বাংলাদেশের মানচিত্র সুন্দর করে রাখতে পারবে না। অনেকেই একশো উল্টা পাল্টা দেখলাম, ঠিক আছে? হাস্যকর ফানি, ঠিক না? তো এতটুকু কথা বুঝতে পারছো কিনা বলো, এই সহজ সহজ কথাগুলা? তাহলে আমি একবার রিক্যাপ করি, তোমরা যারা লিখছো তারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, মিলে কিনা, ঠিক আছে? মিলে কিনা দেখো। হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে, যেটা ভারতে গঙ্গা নামে পরিচিত, বাংলাদেশের দুইটা নাম হয়ে গেছে কি চাঁপাইনবাবগঞ্জ। এটা আসলে রাজশাহী অঞ্চলে, যেটা রাজশাহী বিভাগ আছে। আচ্ছা, সিকিম থেকে তিস্তা নদী উৎপন্ন হইয়া নীলফামারী দিয়ে ঢুকছে। তিব্বতের মানস সরোবর থেকে, মূলত তিব্বতের মানস সরোবর থেকে কি আইছে, লোহিত নাম আগে ছিল, সে পরবর্তী ব্রহ্মপুত্র নদে বাংলাদেশের কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করছে। আর লুসাই পাহাড় থেকে এগুলো আসছে, এই দুইটা নদী আসছে সিলেট দিয়ে প্রবেশ করছে। ত্রিপুরার পাহাড় ডুমুর অঞ্চল থেকে গোমতী নদীটা কুমিল্লা দিয়ে প্রবেশ করছে। আর মিজোরামের লং লেহ থেকে কি আসছে, কর্ণফুলী নদীটা রাঙ্গামাটি দিয়ে প্রবেশ করছে।
আর আরাকান পাহাড় থেকে দুইটা নদী আসছে, সাঙ্গো নদী এবং নাফ নদী। সাঙ্গোটা প্রবেশ করছে বান্দরবান দিয়া, আর নাফ নদী প্রবেশ করছিল কক্সবাজার দিয়ে। ঠিক আছে, কুশিয়ারা। আচ্ছা ঠিক আছে। তো এই জায়গায় একটা বাঁধ থাকে, বাঁধ, বুঝছো? এটার নাম হচ্ছে ফারাক্কা বাঁধ। তাহলে এই জায়গায় কি থাকে? ফারাক্কা বাঁধ থাকে। এর নাম হলো ফারাক্কা বাঁধ। তাহলে আমরা যদি বলি ফারাক্কা বাঁধ কোথায়, তুমি বলবা যে এটা হচ্ছে ভারতে এবং গঙ্গা নদীতে। গঙ্গা নদীতে কি ফারাক্কা বাঁধ দেওয়া হয়েছে। তাহলে ফারাক্কা বাঁধ কোথায় আমরা আশা করি বুঝতে পারবো। এই জায়গায় একটা বাঁধ আছে, বাঁধের নাম টিপাইমুখী বাঁধ। এবার এখানে বাঁধের নাম কি? একটা বাঁধ আছে, বাঁধের নাম হলো টিপাইমুখ বাঁধ। টিপাইমুখ বাঁধ, টিপাইমুখ বাঁধ। আর তিস্তা নদীতে তো তিস্তা বাঁধ, ঠিক না? তিস্তা সেচ প্রকল্প করা হয় নাকি, তিস্তা বাঁধ আছে, ঠিক না? টিপাইমুখ বাঁধ। বাঁধটা কি চন্দ্রবিন্দু আছে নাকি? থাকতে পারে, দেখো। ঠিক আছে, এই একটা বাঁধ, এই একটা বাঁধ। ঠিক আছে, দুইটা বাঁধ আছে গঙ্গা নদীতে, আর এটা হচ্ছে কি সুরমা নদীতে বা সিলেট নদীতে। মূলত তুমি গিয়ে পরে জানতে পারবা সুরমা আর কুশিয়ারা এই দুইটা পরবর্তীতে কি মিলে জিল্লা উৎপন্ন করে হচ্ছে মেঘনা নদী। বুঝছো? মেঘনা আছে না, মেঘনা নদীটা কিন্তু এখান থেকে সিলেট থেকে মূলত উৎপন্নটা হয়। বুঝছো? তো মূলত সিলেট থেকেই এই সুরমা কুশিয়ারা এগুলো মিলে জিল্লে কি উৎপন্ন করে? মেঘনা নদী উৎপন্ন করে। দেখো এই যে পদ্মা রেডি আছে, পদ্মা কিন্তু আমি রেডি করে ফেলছি। হ্যাঁ, একটু পরে গিয়ে পদ্মা মেঘনা একসাথে হয়ে যাবে। হ্যাঁ, তো তুমি আগে বলো যে এতটুকু কথা বুঝছো কিনা, এরপরে আমরা নদীগুলা মিলাই ফেলবো, একটা নদীর সাথে একটা নদী মিলাই ফেলবো। তোমরা এতটুকু বুঝছো কিনা বলো, ঠিক আছে? তোমরা যদি বলি দেখো কয়েকটা প্রশ্নের উত্তর তুমি খাতায় আলাদা করে লিখতে পারো, যে পদ্মা বাংলাদেশের কোন দিক দিয়ে প্রবেশ করে? চাঁপাইনবাবগঞ্জ। বা গঙ্গা নদী দেখো কোন দিক দিয়ে প্রবেশ করে? চাঁপাইনবাবগঞ্জ। তুমি যদি উৎপত্তি না মনে রাখতে পারো তাও সমস্যা নাই, উৎপত্তি গুলো খুব জরুরি না। কোন নদী বাংলাদেশের কোন দিক দিয়ে প্রবেশ করছে এটা গুরুত্বপূর্ণ, কথা বুঝছো কিনা? তাহলে আমি দেখো, আমি এমসিকিউ উত্তর করি। দেখো, পদ্মা চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করছে, নীলফামারী তিস্তা নদী নীলফামারী দিয়ে প্রবেশ করছে, ব্রহ্মপুত্র নদ কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করছে। তারপরে তোমার যে সিলেট সুরমা এবং কুশিয়ারা প্রবেশ করছে কি দ্বারা? সিলেট দিয়া। গোমতী নদী কুমিল্লা দিয়া। কর্ণফুলী হচ্ছে রাঙ্গামাটি দিয়া, রাঙ্গামাটি। আর বান্দরবান দিয়ে প্রবেশ করছে সাঙ্গু, আর কক্সবাজার দিয়ে প্রবেশ করছে কি নাফ নদী। বুঝছো? তাহলে এই কথাগুলো তোমার মাস্ট মনে রাখতে হবে, এটা হলো প্রাথমিক কথাবার্তা। ঠিক আছে, তাহলে বলো তোমরা এতটুকু কথা বুঝছো কিনা, কোনো সমস্যা আছে কিনা? এরপর নদীগুলো হচ্ছে আমরা মিলিয়ে ফেলবো আস্তে আস্তে। সিলেট নদী কোন শহরের তীরে অবস্থিত? সিলেট নদী, সিলেট নদী আচ্ছা, শাওন বাইনি প্রশ্ন করছে সিলেট নদী কোন শহরের তীরে অবস্থিত? না তো বুঝলি, নাফ হইব, নাফ। নাক নামে কোন নদী আছে? নাফ। আরে গাদা রে কি কয় নাফ, নাক বলে, নাফ নাফ নাক শিওর। শাওন ভাই করছে, শাওন ভাই করতে ফাইলামি। অন্ধকারে তো কিছুই দেখি না, এমনি কানা মানুষ। তো একটা কথা মনে রাখো, এই যে সুরমা নদীটা আছে না, সুরমা নদী, এটার আগের নাম ছিল বরাক নদী। বুঝছো? তো মনে রাখো এখানে একটা কথাবার্তা আছে, এটার পূর্ব নাম ছিল বরাক নদী, বরাক। মনে রাখবা কি, এই জায়গার পূর্ব নাম হচ্ছে বরাক নদী। কেমন লিখতে পারি? এই জায়গায় পূর্ব নাম হলো বরাক নদী। বরাক নদী নামে পরবর্তীতে গিয়া সুরমা নদী নামে সিলেটে গিয়া মানে ঢুকছে আর কি। বুঝছো? তাহলে এই জায়গায় এই সুরমা নদীর অপর নাম ছিল কি? বরাক নদী। যেটা এখানে মনে করি একটা বাঁধ ছিল, বাঁধটার নাম হলো টিপাইমুখ বাঁধ। এই দুইটা বাঁধ আছে, আর তিস্তা বাঁধ, তিস্তা নদীর মধ্যে। ঠিক আছে, বাঁধ নিয়ে আমরা আলাদা করে পরে লিখবো, সমস্যা নেই। তাহলে এতটুকু আশা করি, এতটুকু বুঝতে পারছো কিনা? আরে গোলাপাইন রে না, আপনার নাক লাগছে। আমি তো লেখবার সময় অনেকবার করে বলি, আগের আগের যে তখন কারেন্ট ছিল কি সুন্দর একটা লাইটিং ছিল, এখন লাইটিংটা নাই। এই বুঝছো কিনা বলো, এতটুকু এতটুকু বুঝছো কিনা বলো? তাহলে আমরা এখন এতটুকু যদি বুঝতে পারো, এতটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে তুমি এরপরে তুমি কাহিনী বুঝতে পারবা যে কোন নদীর সাথে কোন নদী মিলিত হয়ে গেছে, মিলিত স্থান কোনগুলা, মিলিত স্থানের নাম কি, অনেক কথাবার্তা আছে এখানে। বুঝছো? আচ্ছা, মোটামুটি মনে হয় বোঝা গেছে। মিজোরাম, এরপরে কি লেখছেন? মিজোরামের লং লেহ, লং লেহ।
আসলে আমার একটু জায়গা লাগবে, এই জন্য আমি ক্যামেরাটা একটু দূরে নিছি আজকে, নাম্বার 1। নাম্বার 2 হলো ছোট ছোট করে লিখতেছি, কারণ এখানে আমার জায়গা লাগবে আসলে। হ্যাঁ, কেউ একটু কিছু না বুঝলে আরেকজন বলে দিও, ঠিক আছে? আমার সুবিধার্থে, যেহেতু আমার বোর্ড নাই বা আমার স্লাইড নাই, স্মার্ট বোর্ড নাই, আমি এই পার্টটা মুছে ফেলবো। আমার সুবিধার্থে আমরা এই পার্টটা মুছে ফেলবো, ঠিক আছে? এই যে এই জায়গাগুলো একটু একটু মুছে ফেলবো আমি, ঠিক আছে? তোমাদের তো সমস্যা নেই, তোমাদের খাতার নিচে লিখতে পারবা। আমার চিত্র রাখতে হবে, আমার এই চিত্রটা আর এখানে রাখতে হবে। রাইটটা আমি এই লেখাটা একটু মুছে ফেলবো যাতে এদিকে কিছু লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা উৎপত্তি স্তরগুলো একটু মুছে ফেলতেছি দিকে। তোমরা স্ক্রিনশট নিতে পারো কেউ কেউ নিতে চাইলে। 1 2 3, ঠিক আছে? মুছে ফেললাম। উৎপত্তি স্তরগুলো আমরা মুছে ফেলতেছি এই জায়গায়। আচ্ছা, গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে এই জায়গায়। এই জায়গায় আরো বোঝার জিনিস যে কার সাথে কে কানেকশন হয়ে কোন দিকে চলে গেল, বুঝছো? আচ্ছা, আমি ক্যামেরাটা দেখি ওদিকে জায়গা আছে কিনা হালকা। আমার জায়গা লাগবে আজকে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, জায়গা পেয়ে গেছি। আমরা এবার নদীর সাথে নদী মিলাই দিব, ঠিক আছে? নদীর সাথে নদী মিলাই দিব। আচ্ছা, আমি ক্যামেরাটা দেখি একটু সামনে আনা যায় কিনা, তোমাদের জন্য সুবিধা হইতো আর কি। এই তো ঠিক আছে, এই দেখো নদীর সাথে নদী মিলাই দিতে, দেখো। তাই আমরা বুঝছি কোন নদী কোন দিক দিয়ে আসছে, এটা বুঝছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই কারোর। তো দেখো, এই যে ব্রহ্মপুত্র নদ আসলো এবং তিস্তা নদ যে আসতেছে, তিস্তা নদী যে আসতেছে, আইসা কি করলো, তারা একটা জায়গায় মিলিত হয়ে গেল। একটা জায়গায় কি হয়ে গেল, এবার মিলিত হয়ে গেল, ঠিক আছে? একটা জায়গায় মিলিত হয়ে গেল। এই মিলিত স্থানটার নাম তোমার জানতে হবে, ঠিক আছে? তা দেখো, আমি আস্তে আস্তে আমি একটা একটা করে লিখতেছি এই জায়গায়, একটা একটা করে লিখতেছি। তুমি আমার সাথে মিলানোর চেষ্টা করো। প্রথমে কে মিললো, ব্রহ্মপুত্র প্লাস তিস্তা। তাহলে আহ মিলন, কার কার মিলন হবে এই জায়গায়, ঠিক আছে? ব্রহ্মপুত্র, আমি একটু দেখি আর একটু জায়গা জায়গা তৈরি করে এদিকে, কারণ বোর্ড তো সংক্ষিপ্ত জায়গা, ঠিক আছে? তো নাম্বার 1 ব্রহ্মপুত্র প্লাস হচ্ছে তিস্তা, তিস্তা। তাহলে ব্রহ্মপুত্র নদ এবং তিস্তা একসাথে মিলিত হয়ে গেল। যে জায়গায় মিলিত হইলো, এই পয়েন্টের নাম খেয়াল করো, এই পয়েন্টের নাম লিখতেছি। যে জায়গায় মিলিত হইলো, মিলিত স্থানটার নাম হলো চিলমারাই। নাম কি? চিলমারি আর কি, চিলমারি বলে, চিলমারি। তাহলে দেখো, মিলিত স্থানের নাম কি? চিলমারি, ঠিক আছে? মিলিত হইয়া মিলিত হইয়া তারা সামনের দিকে রওনা দিল, এবং মিলিত হইয়া সামনের দিকে রওনা দেওয়ার পর তাদের নাম ব্রহ্মপুত্র রয়ে গেল। কি হয়ে গেল? ব্রহ্মপুত্রই রয়ে গেল, ঠিক আছে? তাহলে তারা মিলিত হইয়া নাম কি হয়ে গেল? মিলিত হইয়া নাম হয়ে গেল ব্রহ্মপুত্র নদ, ঠিক আছে? তাহলে তারা ব্রহ্মপুত্র তিস্তার সাথে মিললে সামনের দিকে রওনা দিল, রওনা দেওয়ার পর তাদের নাম কি রয়ে গেল? ব্রহ্মপুত্র নামটাই রয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, নামটাই রয়ে গেল। এই ব্রহ্মপুত্র নাম রয়ে যাওয়ার পর এই জায়গায় একটা কাহিনী ঘটে আইসা, এই জায়গায় এসে একটা কাহিনী ঘটে। কি কাহিনী? আসলে 1787 সালের দিকে, 1787 সালের দিকে, 1787, দেখো 1787, 1787, 1787, 1787 সালে একটা ভূমিকম্প হয়। ভূমিকম্প হওয়ার ফলে এই নদী তার গতিপথ হারায় ফেলে, বুঝছো? গতিপথটা হারায় ফেলে, ঠিক আছে? এবং আরেকটা শাখা তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1787 সালের দিকে এই জায়গায় কি হয়েছে, একটা ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হওয়ার ফলে এই ব্রহ্মপুত্র নদটা তার গতিপথ হারায় ফেললা এদিকে মূলত চলে যায় বৃহত্তর ময়মনসিংহের দিকে। বৃহত্তর ময়মনসিংহের দিকে ছিল আগে, পরবর্তীতে চলে যায় যমুনা নামে। তাহলে খেয়াল করো, এই যে তোমার জিনিসটার নাম কি? ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদটা, এই যে ব্রহ্মপুত্র নদটা গতিপথ হারায় ফেলে এদিকে চলে যায়। তখন তার মেইন শাখাটা হয়ে যায়, একটা মেইন শাখা হয়, একটা কম কম মেইন শাখা হয়, ঠিক আছে? তো মেইন শাখা, প্রধান শাখাটার নাম হয়ে যায় যমুনা, বুঝছো? তাহলে ব্রহ্মপুত্র নদটাই পরবর্তীতে কি নামে নাম ধারণ করে? যমুনা নাম ধারণ করে। তাহলে মনে রাখবা, এটাই কি? যমুনা। তাহলে এটা যমুনা নাম ধারণ করে, যমুনা আমি লিখছি, যমুনা, ঠিক আছে? আর এই পাটার নাম হয়ে যায়, তখন হয়ে যায় কি? পুরাতন ব্রহ্মপুত্র। কি হয়ে যায়? লেখা যায় না, এত ছোট করে লিখতেছি।
তোমরা আমি বারবার বলবো, সমস্যা নাই, পুরাতন ব্রহ্মপুত্র হয়ে যায়, বুঝছো? আমি সংক্ষেপে লিখলাম মানে পুরাতন, ব্রহ্মপুত্র মানে ব্র, ঠিক আছে? ব্র। কারেন্ট চলে আসছে, ঠিক আছে? তাহলে কি বলতেছিলাম, এখানে আইসা একটা ভূমিকম্প হয়ে 1787 সালে ভূমিকম্প হয়ে এটা নদী গতি হারাই ফেললা, নাম হয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র। আর এটার একটা প্রধান শাখা বেরিয়েছে, এই যে প্রধান শাখার নাম হয়ে গেছে যমুনা, ঠিক আছে? তাহলে যমুনার কথা বুঝতে পারছি, ঠিক আছে? যমুনা। এই পরবর্তীতে এই যমুনাটাই পদ্মার সাথে মিলিত হয়েছে এই জায়গার মধ্যে, একটা জায়গার মধ্যে, ঠিক আছে? তাহলে খেয়াল করো কি বলতেছি যে হ্যাঁ, তাহলে খেয়াল করো এই পুরাতন ব্রহ্মপুত্র, ঠিক আছে? আর এখান থেকে একটা শাখা বাইর হয়। তো তোমরা উপনদী শাখা নদী নামে একটা কথা শিখবা, উপনদী শাখা নদী। হ্যাঁ, তো অন্য কোনো একটা জায়গা থেকে আমি তোমার কনসেপ্টটা বোঝাই, উপনদী শাখা নদীর কনসেপ্টটা বোঝাই, এখন তুমি বুঝতে পারবা উপনদী শাখা নদীর কনসেপ্টটা, ঠিক আছে? উপনদী শাখা নদী, তো মনে রাখবা একটা প্রধান নদী আছে, মনে করো একটা প্রধান নদীতে মনে করো একটা প্রধান নদী, এটা কি প্রধান নদী, আর প্রধান নদী থেকে কিছু শাখা বেরিয়েছে। তাহলে খেয়াল করো, অন্য কোনো জায়গা থেকে উৎপন্ন হইয়া যদি কোনো জিনিস, কোনো একটা নদী প্রধান নদীতে মিলিত হয়, তার নাম হচ্ছে উপনদী। তাহলে এগুলোর নাম হচ্ছে উপনদী, যেগুলো অন্য কোনো জায়গা থেকে আইসা মেন নদীতে মিলে গেছে, এটার নাম হয়ে যাবে কি উপনদী, ঠিক আছে? আর মেইন প্রধান শাখা থেকে যে শাখাগুলা বাইর হয়, প্রধান নদী থেকে যে শাখাগুলা বাইর হয়, তার নাম হলো শাখা নদী, ঠিক আছে? তাহলে আবারও বলে কি জিনিসটা বললাম, মনে করো একটা প্রধান নদী, ধরো এটা পদ্মা, ধরো হচ্ছে এটার নাম হলো পদ্মা, এটা হলো প্রধান একটা নদী। অন্য কোনো জায়গা থেকে কোনো নদী যদি আইসা পদ্মার মধ্যে ঢুকে, তাহলে তার নাম হবো কি উপনদী, পদ্মার উপনদী হচ্ছে এগুলা। আর পদ্মা থেকে যদি কোনো জিনিস বাইর হয়, কোনো শাখা, কোন নদী যদি উৎপত্তি হয়, তার নাম হবো শাখা নদী, বুঝছো? তাহলে উপনদী হচ্ছে অন্য কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে প্রধান নদীতে মিলিত হয়, আর প্রধান নদী থেকে যেগুলো উৎপন্ন হয় তার নাম হলো শাখা নদী, বুঝছো? এটা হলো তোমার মেইন কনসেপ্ট, এটা হলো উপনদী এবং শাখা নদীর কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে একটা নদী বাইর হয়, তার নাম হলো বাঙালি নদী। তার নাম কি? বাঙালি নদী। এই নদীটা এই যমুনার সাথে মিলিত হয়, তাহলে এখানে একটা নদীর নাম উৎপন্ন হয়, নাম হচ্ছে বাঙালি নদী। এই বাঙালি নদীরা আইসা এখান থেকে উৎপত্তি হইয়া যমুনার সাথে গিয়ে মিলিত হয়, ঠিক আছে? পরে এই যমুনা কি হয়, সামনের দিকে আগে যায়, আগে গিয়ে কি হয়, পদ্মার সাথে মিলিত হয়, ঠিক আছে? তাহলে আমরা বলি 2 নম্বর মিলনের ঘটনাটা বলি। 2 নম্বর মিলনের ঘটনা, যে বাঙালি নদী প্লাস যমুনা নদী মিলিত হইল। যেই জায়গায় মিলিত হইল তার নাম কি? তার নাম হলো বগুড়া। তাহলে এই অঞ্চলটা হচ্ছে বগুড়ার একটা অঞ্চল। এই অঞ্চলটা কি? এই যে যমুনা নদী এবং বাঙালি নদী যে জায়গায় মিলিত হইল, তার নাম কি? বগুড়ার একটা অঞ্চল, বগুড়ার একটা অঞ্চল, ঠিক আছে? অঞ্চলে মিলিত হইয়া তারা নাম কি ধারণ করছে? যমুনা নামেই সামনের দিকে আগে গেছে। তাহলে বাঙালি নদী এখান থেকে উৎপত্তি হইয়া যমুনার সাথে মিলিত হইয়া তারা যমুনা নামেই সামনের দিকে আগে গেছে, তাহলে আমরা যদি বলি কোথায় মিলিত হয়েছে, বগুড়ার একটা স্থানে মিলিত হয়েছে, হইয়া কি নামে আগে গেছে, তারা হচ্ছে যমুনা নামে আগে গেছে, বুঝছো? তাহলে এই একটা কথা। 3 নাম্বার মিলন স্থল কে কথা দাও, যমুনা নদীটা আগে গিয়া পদ্মার সাথে মিলিত হয়েছে কিনা এই জায়গার মধ্যে। তাহলে আমরা বলতে পারি 3 নাম্বার মিলনের ঘটনা হইলো যমুনা প্লাস পদ্মা। এই যমুনা আসছে আর পদ্মা আসছে। যমুনাটা কার থেকে উৎপন্ন হয়েছে? যমুনাটা আসলে কি? যমুনা হচ্ছে ব্রহ্মপুত্র নদের একটা ব্রহ্মপুত্র নদের একটা পরিবর্তিত নাম, ঠিক আছে না? তাহলে এরপরে কি হইলো, যমুনার সাথে মিলিত হইলো কার? পদ্মার। কোন জায়গায় মিলিত হইলো এটা খুবই ইম্পর্টেন্ট, গোয়ালন্দে একটা জায়গা, এই জায়গার মধ্যে মিলিত হয়েছে। তাহলে দেখো, এই হলো যমুনা, এই হলো পদ্মা, এই জায়গায় মিলিত হয়েছে। এই জায়গাটার নাম কি? এর নাম হলো গোয়ালন্দ, ঠিক আছে? গোয়ালন্দের মধ্যে মিলিত হওয়ার পর তাদের নাম কি হয়েছে? তাদের নাম হয়ে গেছে পদ্মা। তাহলে এরা আরো সামনের দিকে আগাচ্ছে, ঠিক আছে? কি নামে আগাইছে? পদ্মা নামে আগাইতেছে। তাহলে যমুনা এবং পদ্মা একসাথে মিলিত হয়েছে, এই পয়েন্টের নাম কি? পয়েন্টের নাম হলো গোয়ালন্দ। এই জায়গায় মিলিত হইয়া সামনের দিকে আগাইছে কি নামে? দুটো যেহেতু মিলিত হয়ে গেছে, না কি নামে আগাবে? পদ্মা নামে সামনের দিকে আগায় গেছে। তাহলে কি নামে আগাবে? পদ্মা নামে সামনের দিকে আগাইয়া গেছে, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে এখান থেকে কি হইলো, যে আমাদের এই ব্রহ্মপুত্র নদটা তিস্তার সাথে মিলিত হয়েছে এই জায়গার মধ্যে। জায়গাটার নাম হলো চিলমারি। নাম মিলিত হওয়ার পর সামনের দিকে আগাইছে কি নামে? ব্রহ্মপুত্র নদ নামে কি আগাইছে। আগায় যাওয়ার পর এই যে এই পয়েন্টটাতে আইসা 1787 সালে এই জায়গায় একটা ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হওয়ার ফল এই ব্রহ্মপুত্র নদটা দেখো
এটা ব্রহ্মপুত্র নদটা, এই যে ব্রহ্মপুত্র নদটা, এই জায়গাটা এসে একটা ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হওয়ার পর এটা মূল মূল মানে এটা ফ্লো হারাইয়া ফেললা দুইটা শাখা তৈরি করে ফেলছে, একটা প্রধান শাখা, একটা হলো তোমার কম প্রধান শাখা। হ্যাঁ, তো কম প্রধান শাখাটার নাম হয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র। এটার নাম হয়েছে কি পুরাতন ব্রহ্মপুত্র। আর যে একটা প্রধান শাখা পূর্ণ করলো ব্রহ্মপুত্রের যে একটা পার্ট, এটার নাম হয়ে গেছে যমুনা। ঠিক আছে, আর যমুনার সাথে উপর দিক থেকে একটা অন্য জায়গা থেকে উপর হইয়া বাঙালি একটা নদী আইসা মিলতে হয়েছে যমুনা। তাহলে বাঙালি আইসা যমুনার সাথে মিলতে হয়েছে কোন জায়গায়? এই যে কালো পয়েন্টটার নাম হলো বগুড়া। এই বগুড়ার মধ্যে আইসা তারা কি নামে আগাইছে সামনের দিকে? এই যে আগাইছে হচ্ছে যমুনা নামে আগাইছে, যমুনা নামে সামনের দিকে আগায় গেছে। এরপরে সামনের দিকে যমুনাটা সামনের দিকে আগায় গিয়া পদ্মার সাথে মিলতে হয়েছে। পদ্মার সাথে মিলতে হয়ে তারা কোন জায়গায় মিলতে হয়েছে? গোয়ালন্দের মধ্যে। তারা কি নামে আগাইছে? পদ্মা নামে আগাইছে। বুঝছো? তাহলে আমরা এখানে কাহিনীটা বুঝছি আশা করি। ঠিক আছে, বাঙালি নদীরা এই জায়গা থেকে উৎপন্ন হয়। তোমার অবস্থান মনে রাখার দরকার নেই, কোন জায়গা থেকে, মানে বাংলাদেশের কোন জায়গায় মনে রাখার দরকার নেই। মনে রাখবা এখান থেকে কোন একটা জায়গা থেকে উৎপত্তি হইয়া যমুনার সাথে মিলিত হয়ে গেছে, এটাই মনে রাখবা। ঠিক আছে, একবার প্রশ্ন আসছিল এখান থেকে, আমি কিন্তু দুবার করে বলছি। হ্যাঁ, আচ্ছা গেল। তাহলে আমরা এই পাশে যে নদীগুলা কেমনে কার সাথে কিভাবে কানেক্ট হয়েছে আমরা বলছি এই কথা। ঠিক আছে, আচ্ছা এবার আসো এই পাশের নদীগুলোর সামনের দিকে নিয়ে আসি। এই পাশের নদীগুলোর সামনের দিকে নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা এইবার আসো কি আমরা এই সিলেটের এদিকগুলো একসাথে মিলাই ফেলি। সিলেটের এগুলো মিলিয়ে ফেলে বলছিলাম যে এদিক থেকে মূলত মেঘনা নদীটা উৎপন্ন হইব। শেষ পর্যন্ত আমরা পদ্মা মেঘনা যমুনা একসাথে করে ফেলবো আর কি। বুঝছো? ওই যে একটা স্লোগান দিত না, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, কি জানি একটা স্লোগান দিত না ছাত্রলীগের বাইরা? তো এই দুটা নদী আইসা মূলত এই জায়গার মধ্যে মিলিত হয়েছে, এই যে জায়গায়। ঠিক আছে, তাহলে এরপরে মিলিত হয়েছে কোনটা? সুরমা এবং কুশিয়ারা। 4 নম্বরে মিলিত হয়েছে কারা? সুরমা এবং কুশিয়ারা। সুরমা প্লাস কুশিয়ারা। ঠিক আছে, যে পয়েন্টটাতে মিলিত হয়েছে পয়েন্টটার নাম কি? এই পয়েন্টটার নাম হলো হবিগঞ্জের আজমেরীগঞ্জ। খুবই ইম্পর্টেন্ট। আজমেরীগঞ্জ কোন জায়গার? হবিগঞ্জ সিলেটের একটা জায়গা। হবিগঞ্জের। ঠিক আছে, হবিগঞ্জের আজমেরীগঞ্জ। তাহলে হবিগঞ্জের আজমেরীগঞ্জে গিয়া তারা সুরমা এবং কুশিয়ারার সাথে মিলিত হয়েছে এই পয়েন্টটাতে। মিলিত হওয়ার পর তারা একটু সামনে আগায় গেছে। কি নামে আগাইছে? তারা আগাইছে কালনী নদী নামে। কি নদী? কালনী নদী নামে সামনে দিকে আগাইছে। এই কালনী নদী একটু পরে গিয়া নাম পাল্টাইয়া নাম দিয়া ফেলছে মেঘনা। বুঝছো? কালনী নামে আগাইছে। এই তাহলে এখানে হচ্ছে কালনী নদী, কালনী। এই জায়গায় নামটা কি? এই জায়গায় নাম হয়েছে কালনী নদী। এই কালনী নদীটা পরবর্তীতে গিয়ে একটু সামনের দিকে আগাইয়া নাম ধারণ করে ফেলছে মেঘনা। নাম ধারণ করছে কি? মেঘনা। তাহলে এই কালনী নদীটা সুরমা এবং কুশিয়ারারা একসাথে মিলে নামকরণ এই জায়গায় মিললে একটু সামনের দিকে আইছে কালনী নদী নামে। কালনী নদীটা একটু পরে গিয়ে নাম ধারণ করছে কি? মেঘনা। তাহলে কালনীর পরবর্তী নাম রইল কি? মেঘনা। এই মেঘনা নদী মিলতে হয়েছে কার সাথে? আরো সামনে গিয়া, ঠিক না? তাহলে এই মেঘনাটা মিলতে হয়েছে কার সাথে? পুরাতন ব্রহ্মপুত্রের সাথে। খেয়াল করছো? তাহলে এটা নাম হয়ে গেছে পরবর্তীতে কি? মেঘনা। কালী নদীর নাম হয়ে গেছে কি? মেঘনা। মেঘনা নামে গিয়ে কি করলো পরে? পুরাতন ব্রহ্মপুত্র আছে না, এই পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। তাহলে এরপরে মিলিত হয়েছে কারা? এরপরে মিলিত হয়েছে হচ্ছে 5 নম্বরে মেঘনা এবং পুরাতন ব্রহ্মপুত্র। এগুলো সবকিছু জিকে বইয়া আছে, কিন্তু তোমরা মুখস্থ করে ফেলো। প্লাস পুরাতন ব্রহ্মপুত্র বুঝে পড়লে বেশি দিন মন থাকবো। তারা কোথায় গিয়ে মিলিত হয়েছে? এই পয়েন্টের নাম কি? এই পয়েন্টের নাম খুব গুরুত্বপূর্ণ। এই পয়েন্টের নাম হলো ভৈরব বাজার। পয়েন্টের নাম কি? ভৈরব বাজারে মিলিত হয়েছে। ভৈরব বাজার নামক একটা জায়গার মধ্যে মিলিত হয়েছে। মিলিত হওয়ার পর তারা কি নামে সামনের দিকে আগাইছে? মেঘনা নামে আগাইছে। তারা মেঘনা নামে সামনের দিকে আগাইয়া গেছে। বুঝছো? তাহলে তারা কি নামে আগাইছে? মেঘনা নামে সামনের দিকে আগাই গেছে। ঠিক আছে, তাহলে তারা কি নামে আগাইছে সামনের দিকে গিয়া? মেঘনা নামে সামনের দিকে আগাইছে। তাহলে খেয়াল করো, এই যে সুরমা এবং কুশিয়ারা মিলছে এই জায়গার মধ্যে। এই জায়গাটার নাম কি? আজমেরীগঞ্জ। হবিগঞ্জের আজমেরীগঞ্জ। এই জায়গায় মিললা তারা কি নামে সামনের দিকে আগাইছে? সামনের দিকে যে আগাইছে একটু পাটের নাম হলো কালনী। কালনী নদীটা একটু পরে সামনে আগে নাম ধারণ করছে কি? মেঘনা। এই মেঘনা আইসা কার সাথে মিলিত হয়েছে? পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হইয়া যেই পয়েন্টে মিলিত হয়েছে পয়েন্টের নাম হলো ভৈরব বাজার। মিলিত হওয়ার পর তারা কি নামে আগাইছে? এই যে সামনের দিকে কি নামে আগাইছে? এই জায়গায় মিলিত হওয়ার পর তারা কি নামে আগাইছে? মেঘনা নামে আগাইছে। এবার কি? মেঘনা রেডি। মেঘনা নদী তৈরি হয়ে গেছে। মেঘনার পদ্মা এখন মিলিত হবে। এখন পদ্মার মেঘনার সাথে হবে। দাও, এটা কি পদ্মা না? বলছিলাম কিনা এটা পদ্মা, এটা মেঘনা।
পদ্মা এবং মেঘনা একটা পয়েন্টে মিলিত হবে, এই পয়েন্টটা হচ্ছে চাঁদপুর। এই পয়েন্টটা কোথায়? চাঁদপুর। তাহলে পদ্মা মেঘনা কোথায় মিলিত হয়? চাঁদপুরে মিলিত হয়। তাহলে এরপরে মিলিত হবে কারা? পদ্মা এবং মেঘনা। 6 নম্বর মিলবে কারা? আমি আরেকবার করে বলবো, টেনশনের কারণ নাই। পদ্মা মেঘনার সাথে হবে। তাহলে পদ্মা এবং মেঘনা, এই যে পদ্মা এই যে মেঘনা, মেঘনাটা এই জায়গায় মিলিত হবে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো চাঁদপুর। তাহলে এই জায়গার নামটা কি? চাঁদপুর। চাঁদপুরে গিয়ে তারা কি নাম ধারণ করছে পরবর্তীতে? পদ্মা এবং মেঘনা উভয় মিলিত হইয়া তারা পরস্পর একসাথে নাম ধারণ করছে মেঘনা। বুঝছো? তাহলে পদ্মা এবং মেঘনার সাথে মিলিত হইয়া কি নাম ধারণ করছে? মেঘনা ধারণ করছে। তাহলে পরবর্তী নাম ধারণ করছে কি? মেঘনা। বুঝছো? মেঘনা। এই মেঘনাটা সরাসরি গিয়া আস্তে আস্তে সরাসরি বঙ্গোপসাগরে গিয়া পতিত হয়েছে। বুঝছো? সরাসরি বঙ্গোপসাগরে গিয়া পতিত হয়েছে। তাহলে এখানে কার সাথে কার জয়েন্ট তোমরা বুঝছো? বলো তো। আমি আরেকবার বলবো, টেনশনের কারণ নাই। তাহলে যমুনা, এই যে যমুনা কই? যমুনা এবং পদ্মা, এই পয়েন্টটা যমুনা এবং পদ্মা একসাথে মিলে গোয়ালন্দ। অন্য কেউ দেখলে জীবনে বুঝতো না, তবে কি রে ভাই আঁকা আঁকি করছে, ফাইজলামি করছে, সাপ, খালি সাপ মনে হয়, সাপ, একটা সাপ, একটা সাপ, একটা সাপ, বাংলাদেশের উপরে খালি সাপ। বুঝছো? এত সাপ মনে করো মানুষ। তাহলে বলো, এখান দিয়ে কার সাথে মিলিত হয়েছে? এখান দিয়ে কেমন মিলিত হইয়া শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে চলে গেল, এটা বুঝছো? এটা যদি বুঝতে থাকো তাহলে এখান দিয়ে আর কেউ মিলবে, এটা আমরা পড়বো। এখান দিয়ে কে মিলবে এটা আমরা পড়বো। ঠিক আছে? আসলে এই জায়গাটা খুব বোঝার জিনিস, এটা বুঝতে পারলে আজকে আমি সার্থক। যার কাছে প্যাচ লাগতেছে, আমি জানি, তোমরা না বললাম জানি, অনেকেই বলতেছে ভাই এটা কি বলাইতেছে, ভাই এটা কঠিন লাগতেছে, কেমন কেমন জানা লাগতেছে। আরে বুঝতেছি না রে, কঠিন লাগতেছে। অনেকে মনে করতেছো, খুব স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক কথা। আমি যখন দেখছি আমার কাছে কেমন কেমন লাগছে, তুমি একবার দুইবার তিনবার যখন দেখবা না এই জিনিসটা, দেখবা খুবই সুন্দর লাগতেছে তোমার কাছে, তুমি এমনি মনে রাখতে পারবা। বুঝছো? আমি পুরোটা আরেকবার বলবো, আরেকবার বলবো। তাহলে আমি পুরোটা রিপিট করবো। হ্যাঁ, আমি এই জায়গাটা মিলাই দিই আগে, এই জায়গার মধ্যে মিলাই দিই, তারপরে পুরোটা আবার প্রথম থেকে রিপিট করবো। ঠিক আছে? প্রথম থেকে আবারও পুরোটা বলবো, টেনশনের কারণ না। আমি এই জায়গার মধ্যে মিলাই দিই আগে, আরো মিলন হবে। একটা গান আছে না, মিলন হবে কত দিনে, এই যে নদীগুলো অপেক্ষা করতেছে, নদীগুলো মনে মনে বলতেছে কি, মিলন হবে কত দিনে। ঠিক আছে না? একটা সাথে একটাকে মিলে দিতেছে খালি। তারা বলতেছে একতাই বল, একতাই বল। বুঝছো? একতাই বল, ইউনিটি ইজ স্ট্রেংথ। তোমরা নদীর থেকে শিক্ষা নাও, একসাথে সবাই কাজ করবা। তাহসিন তানিশা টেনশন করো না, আমি আরেকবার বলবো। ঠিক আছে? তাহলে এই জায়গায় একটু মিলাই দিই, দাঁড়াও, এই জায়গাটা মিলাই দিই। কর্ণফুলী নদী আমরা বলছিলাম না উৎপত্তি হয়েছে, উৎপত্তি হওয়ার পর কই গেল? এখানে একটা নদী উৎপন্ন হয়, বাংলাদেশে উৎপন্ন হয় একটা নদী বাংলাদেশে উৎপন্ন হয়, এটা নাম হালদা নদী। নাম কি? এখানে নদী উৎপন্ন হয় হালদা নদী। কি উৎপন্ন হয়? হালদা নদী। এই হালদা নদীটা কি হয় জানো? এই যে কর্ণফুলী আছে না, এই যে কর্ণফুলীটা আইসা এখানে মিলিত হয় হালদা নদীর সাথে। তাহলে এই নদীর নাম কি? এই নদীর নাম বলে হালদা নদী। হালদা। এটা খুব জটিল একটা টপিক, কিন্তু এই টপিক পড়ার পারফেক্ট বেস্ট উপায় হলো এইভাবে পড়া। এর থেকে বেস্ট উপায় পৃথিবীতে আর নাই। ঠিক আছে? এটাই পারফেক্ট উপায় সবচেয়ে বেশি। তো তুমি যেভাবে পড়তেছো এটাই মনে করো যে পৃথিবীর শ্রেষ্ঠ উপায়, এর থেকে বেস্ট উপায় এই নদী করার উপায় নাই। ঠিক আছে? তো এই নদীর নাম কি? হালদা নদী। হালদা নদী কর্ণফুলী নদীর সাথে মিলিত হইল। তাহলে আমরা দেখো 7 নাম্বার মিলন, হালদা নদী, হালদা প্লাস কে? কর্ণফুলী। কোথায় মিলিত হইলো? এই পয়েন্টের নাম কি? এই পয়েন্টের নাম হইলো সাইমা আক্তার, ভালো হয়ে যাও, এসব দুষ্ট কথা বলে না কেউ। হালদা এবং কর্ণফুলী মিলিত হয় কোথায় জানো? কালুরঘাট। এই বলছিল কিনা, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র, এই জায়গাটার নাম হলো কালুরঘাট। এই জায়গাটার নাম কি? মোটামুটি কালুরঘাট। আমাদের চিত্র পারফেক্ট না, পারফেক্ট হওয়ার প্রয়োজন নাই, আমরা জাস্ট ঘটনাটা মূল কনসেপ্টটা বুঝতে পারলেই হইলো। ঠিক আছে না? আমরা তো একবারে যে আমরা আজগুবি পড়তেছি তাই না, আজগুবি পড়তেছি না, আমরা পড়তেছি হয়তো চিত্রটা পারফেক্ট হচ্ছে না। চিত্র পারফেক্ট হওয়ার দরকার নাই তো, আমরা তো আর সুপার হিউম্যান না। ঠিক আছে না? তো দেখো, এটা হচ্ছে কালুরঘাট বেতার কেন্দ্র আর কি, যে কালুরঘাট জায়গাটা, চট্টগ্রামের কালুরঘাটে কোথায় গিয়ে মিললো?
কর্ণফুলী এবং হালদা নদী মিলে গেল, মিলে গিয়ে কর্ণফুলী দূরে চলে গেল, বুঝছো? কোথায় চলে গেল? এদিকে বঙ্গোপসাগর না, বঙ্গোপসাগর চলে গেল, বুঝছো? চলে গেল বঙ্গোপসাগরে। তাহলে একটা নদী উৎপত্তি হয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশে উৎপত্তি হইয়া বাংলাদেশেই তার শেষ, বাংলাদেশে উৎপত্তি হইয়া বাংলাদেশেই তার খেলা শেষ, তার নাম হলো হালদা, বুঝছো? বাংলাদেশের মধ্যে উৎপত্তি, বাংলাদেশের মধ্যে সমাপ্ত। তো দেখো এখানে উৎপত্তি হয়েছে, উৎপত্তি হয়ে এই জায়গায় শেষ কিন্তু তার কাহিনী। পরবর্তীতে তো কর্ণফুলীর সাথে মিলিত হইয়া কর্ণফুলীর নামে কিন্তু চলে গেছে। তাহলে আমি যদি বলি কোন জায়গায় মিলিত হয়েছে, কালুরঘাট। মিলিত হওয়ার পর তার নাম কি হয়েছে? এই যে কর্ণফুলী আর হলো হালদা মিলিত হইয়া এই জায়গার মধ্যে মিলিত হয়েছে, মিলিত হয়ে তার নাম কি হয়ে গেছে? তার নাম কিন্তু কর্ণফুলী রয়ে গেছে, বুঝছো? কর্ণফুলী রইয়া গেছে। কর্ণফুলী রূপে তারা কই চলে গেল? বঙ্গোপসাগরে চলে গেল, বঙ্গোপসাগরে চলে গেল। তাহলে আমি যদি বলি বাংলাদেশের সীমার, বাংলাদেশের মধ্যে উৎপত্তি, বাংলাদেশের মধ্যে সমাপ্তি, কোন একটা নদী আছে, তার নাম হলো হালদা, বুঝছো? কারণ এখানে উৎপত্তি হয়েছে, এখানে শেষ হয়ে গেছে তার। সে হালদা করে আর অন্য জায়গায় গিয়ে মিলিত হয়, মানে পরে নাই আর কি, বঙ্গোপসাগরে উৎপত্তিত হয় নাই। দেখছো, এই হইলো তোমার পুরা কাহিনী, এই হইলো তোমার পুরা কাহিনী। গোয়ালন্দ জায়গাটা কোথায় জানো? রাজবাড়ি। অনেকে এটা পড়তে বলে গোয়ালন্দ জায়গাটা তুমি লেখা রাখো। গোয়ালন্দ জায়গাটা হলো রাজবাড়িতে, রাজবাড়ির গোয়ালন্দ, ঠিক আছে? জায়গাটার নাম লেখা রাখতে পারো। আর এই যে বলছিলাম 1787 সালে একটা ভূমিকম্প হয়েছিল, 1787 সালে কি হয়েছিল? ভূমিকম্প হয়েছিল। আমি আরেকবার বলবো, টেনশনের কারণ নাই। 1787 সালে যে ভূমিকম্প ছিল, এই জায়গাটার নাম কি? এটা তুমি একটু পড়ে রাখতে হবে, বুঝছো? এই জায়গাটার নাম হইলো দেওয়ানগঞ্জ, জামালপুরের দেওয়ানগঞ্জ। লেখা রাখতে পারো একটু আলাদা করে, ভালো করে লেখা রাখো। এই জায়গাটার নাম কি? জামালপুরের দেওয়ানগঞ্জ। দেওয়ানগঞ্জ লেখা হবে, দেওয়ানগঞ্জ কথাটা বেশি আগে ইম্পর্টেন্ট। দেওয়ানগঞ্জ কোথায়? জামালপুরের, বুঝছো? এই হইলো তোমার পুরা কাহিনী। কার সাথে মিলিত হয়েছে, তার নাম কি হয়েছে। এখন আমি যদি এই চিত্রের মাঝখানে তোমার যদি আমি শাখা নদী উপনদী দেখাতে যাই, তাহলে চিত্রটা বেশি হিবিজিবি হয়ে যাবো গা। এর থেকে ভালো হইলো যে ইম্পর্টেন্ট শাখা নদী এবং উপনদী গুলো মাথায় রেখে দেই, এর বাইরে আসার সম্ভাবনা কম, ঠিক আছে? আমি যদি তোমার এখন শাখা নদী উপনদী দেখাতে যাই, যে পদ্মার উপনদী কারা, এখান থেকে অনেকগুলো নদী দেখাতে পারি, চাইলে আমি এখান থেকে অনেকগুলো নদী দেখাতে পারি যেগুলো পদ্মার মধ্যে এসে মিলিত হইব। তাহলে অন্য জায়গা থেকে উৎপত্তি হইয়া পদ্মার মধ্যে যদি কেউ মিলিত হয়, তার নাম বলবো যে পদ্মার উপনদী। আর পদ্মা থেকে যদি কোনো নদী উৎপত্তি হয়, মনে করা যায় এই এখান থেকে উৎপত্তি হইতেছে, তখন তার বলবো আমরা শাখা নদী। এখান থেকে মনে করো উৎপত্তি হইতেছে, তার নাম কি? শাখা নদী বলবো। তাহলে আমরা উপনদী শাখা নদীর কনসেপ্ট বুঝি, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমরা যদি এইটুকু কথা যেটুকু বলছি, এতটুকু চিত্র দিয়ে মনে রাখতে পারি, তাহলে এনাফ। আর বাকি কথাগুলো যতটুকু লাগবে অতটুকু আমরা টেকনিক দিয়ে মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কিছু নদী আছে যেগুলো এখানে এসে মিলিত হয়, আর এখান থেকে কিছু বাইরে হয়, শাখা নদী, বুঝছো? আচ্ছা বলো তো, এখানে আসলে আরো কিছু কথা আছে, আমি শর্টকাটে এই জায়গাটা বুঝাই বলি। এই জায়গাটা, এখানে একটা নদী আছে হারিয়াবাঙ্গা নদী। নাম কি? হারিয়াবাঙ্গা নদী। হারিয়াবাঙ্গা নদীর এদিক দিয়ে আসে, প্লাস কলকাতা আছে এদিক দিয়ে, কলকাতা, হুগলি, এগুলো ভারতের অঞ্চল, এদিক দিয়ে আসে আর কি। আইসা এদিকে একটা বয়ের মতো অঞ্চল তৈরি করে। কিসের মতো অঞ্চল তৈরি করে? খেয়াল করো, মনে মনে চিন্তা করো, একটা বয়ের মতো অঞ্চল আছে এদিকে, বয়ের মতো। খেয়াল করছো এই জায়গাটা? খেয়াল করছো কিনা? বয়ের মতো একটা অঞ্চল। আমরা বাংলাতে বলে কিনা, বলে কি? তাহলে এখানে কিন্তু বয়ের মতো অঞ্চল তৈরি করছে। এটা বলে বদ্বীপ। কি বলে? বদ্বীপ অঞ্চল বলে। এটা বলে কি? বদ্বীপ অঞ্চল, বুঝছো? বদ্বীপ অঞ্চল। তো এটা কি সুন্দরবন না? মনে করে দেখো তো, খুলনার দিকে না, খুলনা বিভাগের দিকে না? সুন্দরবন কোথায়? এদিকে কিন্তু সুন্দরবন। তাহলে আমি যদি বলি বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ কোথায়, তাহলে তুমি বলবা যে সুন্দরবন। তাহলে এই জায়গাটা, তাহলে মনে রাখবা দুইটা কথা আসতে পারে, দুইটা কথা। যে বদ্বীপ কোথায়, তুমি বলবা যে, আচ্ছা তোমার যদি বলি বাংলাদেশের মানচিত্র কোন দিকে আছে, তুমি বলবা ভাই এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে দক্ষিণ। তাহলে দক্ষিণ পশ্চিমে আছে। তাহলে দেখো দক্ষিণ এবং পশ্চিম দিকে আছে। তাহলে বলবা কি বদ্বীপ অঞ্চল কোথায় আছে? মানচিত্রের দক্ষিণ পশ্চিমে আছে। দক্ষিণ, মুখস্থ করতে হবে না। এবার দেখো, এবার তুমি এমনি আনসার করতে পারবা। দক্ষিণ পশ্চিমে আছে কি? বদ্বীপ অঞ্চল। এই দ্বীপ, এটা কোন জায়গায় অবস্থিত? সুন্দরবনে অবস্থিত। সুন্দরবন, বুঝছো? এই জায়গায় কিন্তু সুন্দরবন আছে, ভাগ, ঠিক আছে না? সুন্দরবনের কত পার্সেন্ট বাংলাদেশে, কত পার্সেন্ট ইন্ডিয়াতে, বলো, বলতে পারবা? আচ্ছা, আমি পুরো ব্যাপারটা আরেকবার করে বলবো। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপের নাম বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপের নাম হলো সুন্দরবন। একটু পরে পড়াবো, একটু পরে দেখাবো আমি জিনিসগুলা। দক্ষিণ পশ্চিমে এবং সুন্দরবন, এই কথাটা খেয়াল রাখলে ভালো চলবো, ঠিক আছে? এর থেকে বেশি জটিল কিছু পড়ার দরকার নাই, ঠিক আছে? এবার আসলে আমি পুরো ব্যাপারটা আরেকবার করে দেখাই। চিত্র আঁকা, পুরোটা তো চিত্র এঁকে দেখাতে পারবো না। আমি ওই কলমের যে দাগ দিই, দাগের উপর দিয়ে আমি আরেকবার করে এঁকে দেখাই, ঠিক আছে?
সহজ, আসলে সহজ। যারা প্রথম থেকে মনোযোগ দিচ্ছে তারা বোঝার কথা। আমি আবারও বলতেছি ভাই, প্লিজ তুমি ভয় পাইও না, এটা প্রথমবার একটু কঠিন লাগবেই। তুমি প্লিজ আরেকবার জাস্ট আমার ভিডিওটা দেখা, তুমি এখন দেখতেছো না, আরেকবার তুমি বাসায় ট্রাই করো। আর 3 দিন পরে, 5 দিন পরে, 7 দিন পরে আরেকবার রিভিশন দাও আমার ভিডিওটা দেখা। তুমি আরেকবার ভিডিওটা দেখতে হবে, মাস্ট আরেকবার এই ভিডিও দেখতে হবে তোমার, ঠিক আছে? দেখলে তোমার ভিডিওটা ক্লিয়ার হবে। তুমি একবার দুবার ট্রাই করবা, দেখবে খুব সহজ লাগতেছে, পারবা, ঠিক আছে? হ্যাঁ, বাংলাদেশের 62%, ঠিক আছে? বাতে বাংলাদেশ, বাতে 62 নাকি? দেখো আমি প্রথম থেকে আবার বলি, মিলিত হইতেছে কিভাবে, মিলিত হচ্ছে কিভাবে বলি। দেখো, ব্রহ্মপুত্র প্লাস তিস্তা, এই দেখো। আচ্ছা, এখান থেকে একটা এমসিকিউ আসে, তুমি বুঝে বুঝে আনসার করতে পারবা জিনিসটা। কেমনে বলি? যদি বলে সবচেয়ে বেশি দীর্ঘপথ অতিক্রমকারী নদী কোনটা, সবচেয়ে বেশি বা সর্বোচ্চ দীর্ঘপথ অতিক্রম করা নদী কোনটা, খেয়াল করো তো। এই যে ব্রহ্মপুত্র নদী, ওই এটা আরো দূর থেকে উৎপন্ন হয়। আমি যদি এদিকে আঁকছি, এটা আরো অনেক দূর থেকে উৎপন্ন হয়। ওই দূর থেকে উৎপন্ন বাবারি বাবারি কত বড়, ঠিক আছে? দুনিয়ার জায়গা উঠছে। তাহলে বলো সবচেয়ে বেশি পথ অতিক্রমকারী নদ কোনটা বা নদী কোনটা? তুমি বলবে যে ব্রহ্মপুত্র নদী, ঠিক আছে? তো নদ নদীর পার্থক্য একটা আছে, এটা আসলে ব্যাকরণগত পার্থক্য, এটা খুব যে জটিল বিষয় এরকম না, ব্যাকরণগত পার্থক্য আর কি। স্ত্রীবাচক পুরুষবাচকের ব্যাপার স্যাপার আছে, বাদ দাও। আমি একবার দেখো পুরাটা, আমি একবার রিকেপ করি পুরো ব্যাপারটা, ঠিক আছে? দেখো, ব্রহ্মপুত্র নদ, তিস্তা নদ মিলিত হইলো, মিলিত জায়গার নাম চিলমারি। মিলিত হইয়া সামনের দিকে আগে গেছে, আগে যাওয়ার পর তার কি নামে আগাইছে? ব্রহ্মপুত্র নামে আগাইছে। আগানোর পর এই পয়েন্টে তাইসা 1787 সালে ভূমিকম্প হয়েছে, জায়গাটার নাম হলো দেওয়ানগঞ্জ জামালপুর, ঠিক আছে না? ভূমিকম্প হওয়ার পর তার রাস্তা পাল্টাই ফেলছে, রাস্তা পাল্টায় এই একটা রাস্তা তৈরি করছে, এই একটা রাস্তা তৈরি করছে। এই রাস্তাটার নাম হলো পুরাতন ব্রহ্মপুত্র হয়ে গেছে। আর এর একটা প্রধান শাখা নাম হয়ে গেছে যমুনা। তাহলে খেয়াল করো, যমুনা। এই যমুনার সাথে তার একটা উপনদী মিলিত হয়েছে, তার নাম বাঙালি নদী মিলিত হইয়া এই পয়েন্টটাতে মিলিত হয়েছে। পয়েন্টের নাম হলো বগুড়া। নাম তারা মিলিত হওয়ার পর, এই যে পয়েন্টটাতে মিলিত হওয়ার পর সামনের দিকে আগে গেছে, তার নামও যমুনা। যমুনা, এই যমুনা এসে পদ্মার সাথে মিলিত হয়েছে, পদ্মার সাথে মিলিত হয়েছে। তো যমুনা এসে পদ্মার সাথে মিলিত হয়েছে কোন জায়গায়? এই পয়েন্টের নাম হলো গোয়ালন্দ, রাজবাড়ির গোয়ালন্দ। তারা মিলিত হওয়ার পর, এই যে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পর সামনের দিকে আগে গেছে, কি নামে আগাইছে? পদ্মা নামে আগে গেছে, ঠিক আছে? তাহলে পদ্মা রেডি, পদ্মা আমাদের রেডি, পদ্মা আমাদের রেডি। যমুনা আর পদ্মারে মিলে পদ্মা রেডি, ঠিক আছে? এবার আসো ওদিক থেকে মিলে আসি। সুরমা এবং কুশিয়ারা আইসা মিশছে কোন জায়গায়? এই জায়গার মধ্যে। এই পয়েন্টটার নাম হইলো আজমেরিগঞ্জ, হবিগঞ্জের আজমেরিগঞ্জ। তারা মিলিত হইয়া সামনের দিকে আগে গেছে, কি নামে আগাইছে? কালনি নামে আগাইছে। কালনিটা একটু পরে রূপান্তর হইয়া নাম পরিবর্তন করে নাম হয়ে গেছে কি? মেঘনা। তাহলে কালনিটা কি হয়ে গেছে? মেঘনা হয়ে গেছে। এই মেঘনাটা আইসা ওই যে দিক দিয়ে একটা রাস্তা আসলো না, পুরাতন ব্রহ্মপুত্র, এটার সাথে মিলিত হয়েছে। তাহলে মেঘনাটা আইসা কার সাথে মিলিত হয়েছে? পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। যে জায়গায় মিলিত হয়েছে, যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম হলো ভৈরব বাজার। ভৈরব বাজার মিলিত হওয়ার পর তার সামনের দিকে আগে গেছে, কি নামে আগে গেছে? মেঘনা নামে আগে গেছে। মেঘনা নামে, এই যে মেঘনা নামে আগে গেছে। তাহলে পদ্মা রেডি, মেঘনা রেডি। পদ্মা আর মেঘনা মিলিত হয়েছে। এবার পদ্মা মেঘনা মিলিত হয়েছে, পদ্মা মেঘনা মিলিত হইয়া যে কমন নদীর কারেন্ট না, কারেন্ট না, আছে 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 আসি না, কাজ যায় নাই, আসি। আরে মেসেজ আসছিল, কি মেসেজের কারণে আটকে গেছিল। তোমরা কতটুকু শুনছো বলো, কতটুকু শুনছো বলো? আচ্ছা, পদ্মা রেডি হওয়ার পর আবার বলি, দেখো পদ্মা রেডি, পদ্মা কি আবার রেডি, শুনতেছো কথা? পদ্মা রেডি ছিল। পদ্মা রেডি হওয়ার পর সুরমা এবং কুশিয়ারা একসাথে মিলিত হয়েছে এই জায়গার মধ্যে। এটার নাম হলো হবিগঞ্জের আজমেরিগঞ্জ। সুরমা কুশিয়ারা মিলিত এই জায়গায় মিলিত হওয়ার পর তারা কালনি নামে নাম ধারণ করছে। কালনিটাই নাম একটু পরে নাম পরিবর্তন করা হয়ে গেছে কি? মেঘনা। মেঘনাটা কোর সাথে মিলিত হয়েছে? পুরাতন ব্রহ্মপুত্রের সাথে। মেঘনাটার সাথে মিলিত হয়েছে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। মিলিত হইয়া এই পয়েন্টে মিলিত হয়েছে, পয়েন্টের নাম হলো ভৈরব বাজার। মিলিত হওয়ার পর তার সামনের দিকে আগে গেছে, কি নামে? মেঘনা নামে। তাহলে মেঘনা রেডি হয়ে গেছে। এবার পদ্মার মেঘনার সাথে হইয়া একটা পয়েন্টে মিলিত হয়েছে, পয়েন্টের নাম হলো চাঁদপুর, চাঁদপুরের একটা জায়গা। চাঁদপুর থেকে মিলিত হইয়া পরে মেঘনা নামে সামনের দিকে আগে গেছে, ঠিক আছে? মেঘনা নামে সামনের দিকে আগে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে গেছে। এবার আসো এদিক থেকে চিন্তা করি। এদিক থেকে কর্ণফুলী নদী আসতেছিল, এদিকে একটা বাংলাদেশে একটা নদী উৎপন্ন হয়েছে, তার নাম হলো হালদা। হালদা নদীটা উৎপন্ন হইয়া কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে এই পয়েন্টে। এই পয়েন্টের নাম হলো কালুরঘাট। মিলিত হওয়ার পর তারা কি নামে সামনে দিকে আগে গেছে? একসাথে মিলিত হইয়া নাম হয়ে গেছে কি? কর্ণফুলী। কর্ণফুলী নদী হইয়া সামনে দিকে আগায়া বঙ্গোপসাগরে পতিত হয়ে গেছে, বুঝছো? তাহলে এই হলো পুরো ব্যাপারটা আর কি, যে কোন নদী কার সাথে মিলিত হইয়া, কোথায় মিলিত হইয়া কি নাম ধারণ করছে, বুঝছো? তাহলে বলো, বুঝতে পারছো কিনা বলো?
আমাদের যা যা এখানে কাহিনী ঘটাইছি কাহিনীগুলোর সামারি হয়েছে এখানে, বুঝছো? তাহলে বলো সবাই বুঝতে পারছো কিনা এই ঘটনাগুলা? হ্যাঁ, নুসরাত জাহান একটা জানাইছে ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা অনেক কষ্ট করে ছিল আসলে। শেষ না তোর বেটা বর্ষা, খালি ফাঁকে বাজে, বুঝছো? ঠিক আছে, ক্লাস শেষ না, ক্লাস আছে, ক্লাস আরো একটু মানে মজার মজার পড়া। এটা ছিল কঠিন পড়াটা, এটা ছিল কি কঠিন পড়াটা, বুঝার ব্যাপারটা একটু মানে জটিল জটিল লাগে এই ব্যাপারটা, এরপরে পড়া সহজ, বুঝছো? বিশ্বাস করো, তুমি যদি আর একবার থেকে দুইবার যদি তুমি হাতে একবার আঁকো, তোমার পুরো জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমার দায়িত্ব নিয়ে বলতেছি, তোমার কাছে এখন কঠিন লাগবে, এখন কঠিন লাগবে, একটু কেমন কেমন জানি লাগবে, ঠিক আছে? অনেকবার বলছি ক্লাসের মধ্যে একটু নতুন নতুন লাগবে। এটা কি করতেছে, এটি কাল লয়ে কিতা হয়েছে কাহিনী। এখন দেখো, তাহলে তুমি এটা কি করবে, এভাবে করে চিত্রটা আঁকবা, কয়েকবার মিলাইবা, দেখবে মিলে গেছে, ঠিক আছে? কয়েকবার আঁকলেই তোমার কনসেপ্ট ক্লিয়ার। এখন তোমার ধরো এখান থেকে কোনো প্রশ্ন আসলো না, তোমার মনের মধ্যে একটা ভালো লাগা থাকা উচিত। তুমি বাংলাদেশে বাস করো, বাংলাদেশের নদীগুলা করতে কুইল মিলে গেল, কি মজার একটা ব্যাপার না? তবে তুমি কিন্তু সব শিখে ফেলো নাই, আরো ক্ষুদ্র ক্ষুদ্র অনেক নদী আছে। আরে নদীর অভাব নাই, বুঝছো? অনেক নদীর আমরা মেন নদীগুলা কেমনে কি হয়েছে এটা পড়ছি, বুঝছো? আরো ছোট ছোট অনেক শাখা নদী, উপনদী অনেক কিছু আছে, বুড়িগঙ্গা নদী আছে, জলেশ্বরী নদী আছে, আরো কত কত নদী আছে, আটরাই নদী, অনেক কিছু আছে। তো আমরা ছোট ছোট গুলা শিখছি, মানে ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট বা মারাত্মক ইম্পর্টেন্ট গুলো শিখছি, ঠিক আছে? ক্ষুদ্র গুলা আঁকতে গেলে কিন্তু কঠিন হয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে, গুড, ভেরি গুড সুমু, এরকম ভালো বুদ্ধি দিবা তোমরা। শোনো, তোমরা কি জানো এই টপিকটা ভয়ের কারণে ম্যাক্সিমাম পড়তো না, আমি পার্সোনালি পড়তাম না, ভয়ের কারণে, জাস্ট ভয়ের কারণে, যেটা পড়ে তো মন থাকতো না, পড়বো না, শেষ। তাহলে আমরা এটা পুষ কেমন, আমি তো পুষ পারি না। তোমরা একদম পাইছি একটা বুদ্ধি পাইছি, স্ক্রিনশট নাও, আজকে সবাই পোস্ট দিবা। কতজন আছে লাইভে? 22 জন, সবাই পোস্ট দিবা। এই যে দাঁড়িয়ে রয়েছি আমি, পোলাপান কিছু বুঝতো না, পোলাপান মনে করবে সাপ, ঠিক আছে? দিশুম দিশুম দিশুম, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি একটু সামনে আগাই আর একটু। চিটের কি লেখছো নিচের দিকে, কি লেখা? বঙ্গবাজার নাকি? বঙ্গবাজার না রে, কক্সবাজার, কক্সবাজার। এই জায়গাটার নাম কক্সবাজার, এটা তো আমি আগের আগের পার্টে দেখাইছিলাম। বঙ্গবাজার কি নাম, যা সে কথা তোমরা। এই দেখা যায় না, কি রে কয়? এমনি তোলো, এই যে এমনি তোলো, এটা হচ্ছে আন্তর্জাতিক মানের পোস্ট, ঠিক আছে? এমনি তোলো, ঠিক আছে? এবার তো দেখা যায় নাকি? গান মুছে ফেলি। আমার মনের উদ্দেশ্য যেটা ছিল, যেটা পড়ানোর উদ্দেশ্য ছিল, এটা পড়াইতে পারছি, আলহামদুলিল্লাহ। মুছে ফেলি সেই আমাদের বিখ্যাত লিওনার্দো দা ভিঞ্চি, নাকি? এটা হচ্ছে আমরা লিওনার্দো দা ভিঞ্চি লাইট, ফেসবুক লাইট আছে না, মেসেঞ্জার লাইট আছে না, আমি হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি লাইট, 2 নাম্বারটা, মেড ইন চায়না। মুছে ফেললাম। অনেক কষ্ট দুঃখের পর আমরা আমাদের প্রত্যাশিত সেই চিত্র আঁকতে পারলাম, একটু বুঝতে পারলাম। এবারে টান দেবো পড়ার মধ্যে, টান দেবো জোরে।